আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাকে ঘিরে আমার ভালোবাসা সিজন 2 পার্ট 1 নিয়ে এসে পড়ছি। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা। সিজন 1 এর সাথে সিজন 2 কোনো মিল থাকবো না, আশা করি সবাই বুঝা নেবেন। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফি ভাইয়া, তুমি কেন আমাকে জোর করে সুইজারল্যান্ড এনেছো? আমি কি দোষ করেছি? কেন আমাকে আমার আম্মু আব্বুর কাছে যেতে দিচ্ছ না? অনুর কথা কানে যেতেই রাফি অনুর দিকে তাকালো। রাফি রুমের জানালার গ্রিলের কাছে দাঁড়িয়ে আছে। রাফির ডান হাতে মদের বোতল। মদ খেয়ে রাফির চোখ দুটো যেন আগুনের মতো জ্বল করছে। মদ খেয়ে রাফি অনু বিছানার এক কোনায় ভয়ে বসে আছে। অনুর হাতের মধ্যে লোহার শিকলের বাঁধন লাগানো। রাফি রাগী স্বরে অনুকে বলল, তুই কি করেছিস তুই জানিস না? অনু ঘাবড়ে গিয়ে রাফিকে বলল, না জানি না তো, আমাকে দেশে ফিরে যেতে দাও রাফি ভাইয়া, আমি আম্মু আব্বুর কাছে যাব। আজ 3 দিন হয়ে গেল আম্মু আব্বুর সাথে আমার কথা বলা হয় না। নিশ্চয়ই আম্মু আব্বু আমার জন্য খুব চিন্তা করছে। রাফি মদের বোতলটা টেবিলে রেখে দিয়ে রেগে অনুর কাছে এগিয়ে এসে বলল, চুপ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না, তোকে আমি কোথাও যেতে দিব না। অনু বিরক্ত হয়ে রাফিকে বলল, আরে সমস্যা কি তোমার? আমার আব্বুকে বলেছিলে আমাকে তুমি ভার্সিটিতে পৌঁছে দিবে, কিন্তু তুমি কি করলে? ভার্সিটিতে পৌঁছে দেওয়ার নাম করে আমাকে অজ্ঞান করিয়ে বিদেশ নিয়ে এসেছো। আবার তুমি বলছো আমাকে চুপ করে থাকতে। আমি চুপ থাকবো না, তুমি আমাকে জোর করে বিদেশে এনেছো। রাফি রাগী স্বরে নিজের চোখ বন্ধ করে অনুকে বলল, বেশ করেছি, তোকে জোর করে বিদেশে এনেছি, এটাই তোর সাথে হওয়ার ছিল। অনু রেগে গিয়ে রাফিকে বলল, কি তুমি বেশ করছো? আমার জ্ঞান ফেরার পর আমি চেষ্টা করছিলাম পালানোর জন্য, কিন্তু তোমার কাছ থেকে পালাতে পারিনি। তুমি খুব খারাপ। এত শক্ত শিকল হাতে বেঁধে রাখলে কেউ কি পালাতে পারে? তুমি আমার পায়ের মধ্যেও শিকল বেঁধেছিলে যাতে আমি হাঁটতে না পারি। এত অনুরোধ করার পর একটু পায়ের শিকলটা খুলছো, এবার আমার হাতের শিকলটাও একটু খুলে দাও। রাফি রাগী স্বরে অনুকে বলল, তোর হাতের শিকল খোলা যাবে না অনু, শিকল খুললেই তুই পালানোর চেষ্টা করবি। আর একটা কথা ভালো করে শুনে রাখ, তোকে আমার সাথে এই সুইজারল্যান্ডেই থাকতে হবে। পালানোর চেষ্টা ভুলেও যদি করছিস তাহলে তোর কপালে শনি আছে। অনুরাগী স্বরে চিৎকার করে রাফিকে বলল, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো রাফি ভাইয়া? যেহেতু তুমি আমার আব্বুর প্রিয় বন্ধুর ছেলে, না হলে তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম। রাফি এসে অনুকে বলল, তোর আব্বুর বন্ধুর ছেলে যদি আমি না হতাম তাহলে তুই আমাকে কি শিক্ষা দিতি? অনু চিৎকার করে রাফিকে বলল, কি শিক্ষা দিতাম জানতে চাও? তোমাকে আমি খুন করে ফেলতাম। একবার আমার হাতের শিকলগুলো খুলে দাও, তারপর বুঝিয়ে দিচ্ছি এই অনু কি জিনিস আর কি কি করতে পারে। তোমাকে আমি মেরেই ফেলবো, আমার হাতের শিকলগুলো খুলে দাও বলছি। রাফি সাথে সাথে এগিয়ে এসে অনুর হাতের লোহার শিকল বাঁধনগুলো খুলে দিল। অনু কল্পনাও করেনি রাফি অনুর হাতের বাঁধনগুলো এত সহজে খুলে দিবে। অনুর 2 হাত এখন খুব হালকা লাগছে। এতক্ষণ হাতগুলো লোহার শিকলের ওজনে ভারী হয়েছিল। অনু অবাক হয়ে খুশি হয়ে রাফিকে বলল, এত সহজে আমার হাতের বাঁধন খুলে দিলে? রাফি অনুর কপালের সামনে পড়ে থাকা অল্প চুলগুলো সরিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, হ্যাঁ খুলে দিলাম। তুই না আমাকে খুন করবি? এবার আমাকে খুন কর, আমি দেখতে চাই তুই আমাকে কিভাবে মারতে পারিস। হেই ফ্রেন্ডস, আপনি তো অনেকের নাম শুনছেন। অনেক হলো ট্রাস্টেড নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপর আপনি বাজি ধরতে পারবেন। তাই অনেক বেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করুন। আপনার বাম হাতের খেলা ক্যাসিনো থেকে আসা আন্দার বাহার, জুজু, রোলেট এবং ক্রাশ প্ল্যান সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন আপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান এবং আপনি পিএসএল বিপিএল এ 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। অ্যাপটির লিংক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। অনু থমকে গেল। রাফির খুন করার কথা বলছিল তো রেগে গিয়ে। এখন অনু রাফিকে কি বলবে, কি বলা উচিত? অনুর মাথায় কোনো উত্তর আসলো না। রাফি অনুকে জিজ্ঞাসা করলো, কি হলো, শুরু কর। অনু বুঝতে না পেরে রাফিকে কাপা কাপা গলায় বলল, কি শুরু করব? রাফি হেসে অনুকে বলল, আমাকে খুন করার কাজটা শুরু কর। অনু রাফির চোখের দিকে তাকে চোখ নামিয়ে নিল। কি যেন আছে রাফির চোখে। রাফির চোখের দিকে বেশিক্ষণ তাকালে অনুর মনে যেন কেমন একটা ঝড় বয়ে যায়। কেন এমন হয় তা অনু জানে না। অনু অন্যদিকে মুখ ঘুরিয়ে রাফিকে বলল, আমি সিরিয়াসভাবে তোমাকে কথাটা বলিনি, রেগে গিয়ে বলে ফেলেছিলাম। রাফি অনুর গালে আলতো করে হাত রেখে শান্ত স্বরে বলল, আমি জানতাম তুই আমাকে মারতে পারবি না, যা করতে পারবি না তা বলিস কেন? অনু মন খারাপ করে রাফিকে বলল, তুমি আমার সাথে এমন করছো কেন? আমাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমার এই বিদেশ খুব ভয় লাগছে, বুকের ভিতর ব্যথা করছে। অনুর কথা শুনে রাফি হঠাৎ অনুকে জড়িয়ে ধরল।
রাফি জড়িয়ে ধরায় অনুর বুকের ভিতরটা কেঁপে উঠলো। বুকের ভিতর ধূপ ধূপ করে আওয়াজ বেড়ে গেল, কিন্তু আস্তে আস্তে অনু যেন শান্ত হয়ে গেল। রাফি অনুর কানের কাছে এসে ফিস ফিস করে বলল, এখন কি তোর ভয় লাগছে? অনু রাফিকে মুখে কিছু না বললেও মনে মনে বলল, অদ্ভুত, রাফি ভাই আমাকে এভাবে জড়িয়ে ধরার পর আমার ভয় চলে গেল কেন? অনু চেয়েছিল রাফিকে নিজের কাছ থেকে সরাতে, কিন্তু রাফি অনুকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরছে যে অনু আর ছাড়াতে চেষ্টা করলো না। অনু তবুও শান্ত স্বরে রাফিকে বলল, আমাকে ছাড়ো রাফি ভাইয়া, তুমি মদ খেয়েছো, আমার ভয় লাগছে তোমাকে। রাফি সাথে সাথেই অনুকে ছেড়ে দিয়ে বলল, আমাকে তোর ভয় লাগছে? কি ভাবছিস এই বিদেশ এনে আমি তোর ক্ষতি করব? আমি মদ খেলেও মাতাল হইনি, চিন্তা নেই, তোর ক্ষতি আমি করব না। অনু কেঁদে ফেললো, কাঁদতে কাঁদতে রাফিকে বলল, আমি আব্বু আম্মুর কাছে যাব, আমাকে আমার আব্বু আম্মুর কাছে নিয়ে যাও। রাফি এবার রেগে গেল, অনুর গলায় ডান হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর কানে কি কথা যায় না? কি বলছি তোকে আমি, তুই কোথাও যেতে পারবি না, আঙ্কেল আর আন্টির কাছে তোকে আমি যেতে দিব না, আমার সাথেই তোকে থাকতে হবে। অনু রাফির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, আমি কি তোমার বিয়ে করা বউ নাকি যে আমি তোমার সাথেই থাকবো? আমার পড়াশোনা আছে, সামনে আমার অনার্স ফার্স্ট বর্ষের ফাইনাল পরীক্ষা, আর তুমি আমাকে সুইজারল্যান্ড তুলে নিয়ে আসলে, আমার পড়াশোনার তুমি 12টা বাজিয়ে দিলে। রাফি ভাইয়া, তোমার তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তুমি এই সুইজারল্যান্ড থেকে এত ভালো রেজাল্ট করছো, তুমি আমার কষ্টটা বুঝবে না। অনুর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়লো, রাগে অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রাফি অনুর কান্না দেখতে লাগলো। রাফির খুব ইচ্ছা করছে অনুর চোখে জল মুছে দিতে, কিন্তু রাফি নিজের ইচ্ছে মনের মধ্যেই দমে রাখলো। রাফি টেবিল থেকে মদের বোতলটা নিয়ে আসলো, মদের বোতলে এখনো অর্ধেক মদ আছে। তারপর কিছুক্ষণ পর রাফি মদের বোতলটার দিকে তাকিয়ে নিঃসন্দেহে হাসলো। অনুর কাঁদছে, তাই অনু খেয়াল করেনি রাফি কি করছে। রাফি মদের বোতলটা খুলে অনুর মাথায় পুরো মদ ঢেলে দিল। অনুর কান্না বন্ধ করে রাফির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এটা তুমি কি করলে রাফি ভাইয়া? আমাকে মদ দিয়ে তুমি ভিজিয়ে দিলে, সি, মদের কি বাজে গন্ধ। মদের গন্ধে অনুর বমি চলে আসতে লাগলো, কিন্তু অনু বমি করতে পারলো না। রাফি অনুকে বলল, কাঁদতে কাঁদতে, তোর মাথায় আগুন হয়ে গেছে, তাই তোর মাথায় আমি মদ ঢেলে দিলাম। অবশ্য তোর মাথায় পানি দেওয়া যেত, কিন্তু মদের সাথে তোর ভালো সম্পর্ক আছে, তাই মদটা তোর জন্য ভালো। অনু অবাক হয়ে বিরক্ত স্বরে রাফিকে বলল, মদের সাথে আমার ভালো সম্পর্ক আছে মানে কি বলতে চাইছো তুমি? রাফি অনুর পাশে বসে অনুকে বলল, হ্যাঁ, তোর সাথে মদের খুব ভালো সম্পর্ক আছে, তুই জানতি না নিশ্চয়ই, এখন তো জানতে পারলি। অনু গম্ভীর স্বরে রাফিকে বলল, তুমি কিন্তু আমাকে অপমান করছো রাফি ভাই, খুব বেশি অপমান করছো। রাফি অবাক হওয়ার ভান করে অনুকে বলল, কি বলছিস তুই অনু? আমি তোকে অপমান কেন করব? তোকে আমি অপমান করিনি। আচ্ছা এটা বল, মদের মধ্যে একটা জিনিস আছে, সেটা কি? অনু বিরক্ত স্বরে রাফিকে বলল, আমি কি মদ খেয়েছি নাকি যে জানবো মদের মধ্যে কি আছে? তুমি মদ খাও, তুমি ভালো করে জানো। রাফি শান্ত স্বরে অনুকে বলল, মদের মধ্যে একটা নেশা আছে, বুঝছস? সেই নেশাটা তোর মধ্যেও আছে অনু। রাফির কথা শুনে অনুর মাথা ঘুরতে লাগলো, শরীরের পশম দাঁড়িয়ে গেল। অনু ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকালো। অনু রাফির কাছ থেকে অনেক দূরে গিয়ে বসলো। রাফি মুচকি হেসে অনুকে বলল, আরে আরে ভয় পেলে নাকি? ভয় পাওয়ার মতো তো আমি কিছু বলিনি, যা সত্যি তাই বললাম। অনু কিছু বলল না, কিন্তু মনে মনে অনু রাফির দিকে তাকিয়ে থেকে বলল, এই রাফি ভাইয়াটা খুব অদ্ভুত মানুষ, এই সুইজারল্যান্ডের থেকে পড়াশোনা করে হয়তো আরও অদ্ভুত হয়েছে। রাফি ভাইয়াকে পুরোপুরি বুঝতে পারছি না, এই ছেলের মাথায় সারাদিন কি চলে কিছুই তো বুঝতে পারছি না। আমার কি আর বাংলাদেশে যাওয়া হবে না? আচ্ছা এই রাফি ভাইয়া কি আমাকে সত্যি সত্যি যদি কোনো গুন্ডার হাতে তুলে দেয়, তখন আমার কি হবে? আমি তো পুরো শেষ হয়ে যাব। অনু জানালার বাইরে তাকালো। এখন রাত, আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। অনু নিজের শরীর নিজেই 2 হাত জড়িয়ে ধরলো। রুমের মধ্যে এসির ঠান্ডা হাওয়া বইছে। অনুর মাথায় রাফি মদ ঢালায় অনুর শরীরটাও ভিজে গেছে। এখন এসির শীতল আবহাওয়ায় অনুর শরীর ঠান্ডা বরফ বানিয়ে দিচ্ছে। অনু শীতে কাঁপতে লাগলো। রাফি অনুর দিকে তাকিয়ে দেখলো অনু শীতে কাঁপছে। রাফি অনুর কাছে এগিয়ে এসে হাত দিয়ে অনুর কপাল এবং গালে ছুঁয়ে দেখলো অনুর শরীর সত্যি সত্যি অনেক বরফ হয়ে গেছে। রাফির হাতের প্রতিটা ছোঁয়া কপালে এবং গালে পেয়ে অনু কেঁপে উঠলো। অনু ভয়ে চোখ বন্ধ করে ফেললো। রাফি তাড়াতাড়ি করে রিমোট দিয়ে এসি অফ করে দিল। আলমারি খুলে রাফি একটা লাল ড্রেস বের করলো। তারপর অনুর মুখের উপর লাল ড্রেস ছুঁড়ে দিয়ে রাফি রাগী স্বরে বলল,
এখনই তাড়াতাড়ি তোর ড্রেস চেঞ্জ কর অনু। রাফির কথা শুনে অনুর আত্মা ভয়ে কেঁপে উঠলো, চোখ বড় বড় করে অনু রাফিকে বলল, এসব তুমি কি বলছো রাফি ভাইয়া? আমি তোমার সামনে ড্রেস চেঞ্জ করব? পাগল হয়ে গেছো তুমি? রাফি অনুর দিকে দৃষ্টি রেখে বলল, হ্যাঁ, আমার সামনে ড্রেস চেঞ্জ করলে তোর প্রবলেম কি? আমার সামনে ড্রেসটা চেঞ্জ কর, আমি দেখেও না দেখার ভান করে থাকবো, আই প্রমিস। অনু অবাক হয়ে রাফিকে বলল, কি বললে তুমি? আমি তোমার সামনে ড্রেস চেঞ্জ করব আর তুমি দেখেও না দেখার ভান করবে? অনু রেগে গিয়ে রাফির দিকে তাকালো। সুইজারল্যান্ড থেকে এই রাফির যে লজ্জা বলতে কিছুই নেই তা অনু ভালো করেই বুঝতে পারলো। অনু ড্রেসটা বিছানার এক পাশে রেখে চারপাশে কিছু খুঁজতে লাগলো। সামনের কাছে একটা বালিশ পেয়ে অনু রাফির দিকে বালিশটা ছুঁড়ে মারলো। রাফি সাথে সাথেই বালিশটা ধরে ফেললো আর অনুকে বলল, বালিশ ছোড়াছুড়ি করছিস কেন অনু? এই বালিশটা কি দোষ করলো? অনু রাগী স্বরে রাফিকে বলল, তুমি এখন এই রুম থেকে বের হয়ে যাবে। রাফি অনুর দিকে এগোতে এগোতে বলল, আমি যদি না যাই তাহলে কি করবি? অনু ভয় পেয়ে বিছানা থেকে নেমে দেওয়ালের একবারে কোনায় গিয়ে দাঁড়ালো। রাফির দিকে আঙ্গুল তুলে কাঁপা কাঁপা স্বরে অনু বলতে লাগলো, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তোমাকে আমার ভীষণ ভয় করছে রাফি ভাইয়া, তুমি দূরে থাকো আমার কাছ থেকে। রাফি অনুর একদম কাছে চলে আসলো। অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে কাঁপতে লাগলো। রাফি দেওয়ালে এক হাত রাখলো। রাফি আর অনুর মধ্যে দূরত্ব এখন নেই বললেই চলে। রাফি অনুকে নেশার ভান করে বলল, তোর কাছ থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব, একদমই অসম্ভব অনু। তোর এই ভয় বোকামুগুলোই তো আমার কাছে বেশি ভালো লাগে। আর তোর মধ্যে কি যেন আছে যা আমাকে বারবার তোর কাছে টানে। অনু দুই হাতে রাফিকে বুককে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে শান্ত স্বরে বলল, চুপ করো, আমার মধ্যে কিছুই নেই। রাফিকে অনু ধাক্কা দিলেও রাফি 1 ইঞ্চি পেছনে গেল না। রাফি নিজের 2 হাত দিয়ে অনুকে আঁকড়ে ধরে বলল, না অনু, তুই ভুল ভাবছিস। যদি বলি তোর মধ্যে এমন কিছু আছে যা আমি ছাড়া কেউ দেখতে পায় না, তোর মধ্যে এমন কিছু আছে যেটা শুধু আমিই দেখতে পাই, শুধু এবং শুধু আমিই। অনু নিজেকে রাফির কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ছাড়ো রাফি ভাই, আমার হাতে ব্যথা লাগছে। রাফি এবার রেগে গিয়ে অনুর 2 হাত আরো জোরে চেপে ধরে বলল, আর আমার যে এই বুকে ব্যথা লাগছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? অনু ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় শান্ত স্বরে রাফিকে বলল, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব নাটক করছো, আমি বুঝতে পারছি। আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা ভুলেও করো না রাফি ভাইয়া, আমাকে তুমি বোকা ভেবো না। রাফি চিৎকার করে অনুকে বলল, এই মেয়ে একদম চুপ কর, আমি তোকে মিথ্যা কথা বলছি? আমি তোর সাথে নাটক করছি? আরে আমি যদি তোকে মিথ্যা কথাই বলতাম আর তোর সাথে যদি নাটকই করতাম, তাহলে তোকে কখনোই বিয়ে করে আমার নিজের করতে চাইতাম না। রাফির মুখে বিয়ের কথা শুনে অনু শুকনো ঢুকিলে কাঁপতে লাগলো। অনু মনে মনে বলল, এমন রাগী মাতাল গুন্ডা অসভ্য ছেলেকে আমি কি করে বিয়ে করতে পারি? আমি কখনোই রাফি ভাইয়াকে বিয়ে করতে পারবো না, আগেও করতে চাইনি, এখনো করতে পারবো না। রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, কিরে অনু, কি ভাবছিস? মনে পড়ে কিছু? পুরনো কথা কিছু মনে পড়ে না তোর? তুই ভালো করেই জানিস অনু, তোকে আমি কোন কৌশলে এই সুইজারল্যান্ডে এনেছি, ভুলেও না জানার ভান করবি না। অনু রাফির দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে লাগলো। রাফিকে এবার রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অনু ভীষণ ভয় পাচ্ছে। তারপরই অনুর চোখের সামনে ভেসে আসলো রাফির সাথে দেখা হওয়া সেই অদ্ভুত অতীত, যেই অতীতের কথা ভাবলেই অনু ভয় পায়। কি এমন হয়েছিল সেই অতীতে? আসুন যাই না আসি। মা বাবার একমাত্র আদরের মেয়ে অনু মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনু কলেজের গণ্ডি পেরিয়ে সবে ভার্সিটিতে উঠেছে। অনুর মনটা সারাদিন খারাপ থাকতো, কারণ কোনো ভাই বোন না থাকার একা একা সারাদিন বাসায় বসে থাকতো। মা বাবা কেউই অনুর সাথে তেমন গল্প করতো না। অনু কারো সাথে সহজে মিশতে পারতো না, তাই অনু নিজের সাথে নিজেই মানিয়ে নিয়েছিল। একদিন অনু পড়ার টেবিলে বই পড়ছিল, তখনই অনুর রুমে আরমান রহমান আসেন। অনু বাবাকে রুমে আসতে দেখে হেসে বলল, আব্বু কিছু বলবে? আরমান রহমান হাসি মুখে অনুকে বলল, অনুমা জানিস, আমার বন্ধু আনোয়ার হোসেনের ছেলে সুইজারল্যান্ড থেকে পড়াশোনা করে কিছুদিন আগে দেশে ফিরছে। অনু আনোয়ার হোসেনকে শান্ত স্বরে বলল, ভালো তো আব্বু, এটাতে এত খুশি হওয়ার কি আছে? আমি তো বুঝলাম না। আরমান রহমান অনুকে বলল, খুশি হব না? রাফিকে সেই কত বছর আগে দেখছিলাম, গতকাল আনোয়ারের সাথে দেখা হয় আর তখনই জানতে পারি রাফি সুইজারল্যান্ড থেকে কিছুদিন আগে দেশে ফিরে এসেছে। কাল আমার বন্ধুর ছেলে রাফির জন্মদিন, আমাদের সবাইকে কাল রাফির বাসায় যেতে হবে। অনু আরমান রহমানকে জিজ্ঞাসা করলো, আব্বু তোমার বন্ধুর ছেলের নাম রাফি? আরমান রহমান অনুকে হেসে বলল,
হ্যাঁ মা, আমার বন্ধুর ছেলের নাম রাফি। অনু রাফির নামটা মনে মনে আওড়ালো। কোনো অনুষ্ঠানে যেতে অনুর ভালোই লাগে, কিন্তু অনুর বাবা কখনো অনুকে ও তার মাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যায় না। অনু আরমান রহমানকে বলল, আব্বু তুমি তো আমাকে আর আম্মুকে কোনো অনুষ্ঠানে নিয়ে যাও না। যখনই তোমাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে বলি তখনই তুমি বলো যে সেখানে অনেক অনেক মানুষ থাকে, তাই যাওয়া লাগবে না। তাহলে হঠাৎ আজকে জন্মদিনের অনুষ্ঠানে যেতে বলছো? আরমান রহমান অনুকে শান্ত স্বরে বলল, কারণ তোর আঙ্কেল আনোয়ার হোসেন তোদের নিয়ে যেতে আমাকে অনেক জোর করছে, তাই আমি আমার বন্ধুকে আর না করতে পারিনি। কাল তুই আর তোর মা রেডি হয়ে থাকবি, আমরা একসাথে জন্মদিনের অনুষ্ঠানে যাব, ঠিক আছে? অনু তো মনে মনে ভীষণ খুশি, কোনোদিনও কোনো জন্মদিনের অনুষ্ঠানে অনু যায়নি। তাই অনু হাসি মুখে আরমান রহমানকে বলল, ঠিক আছে আব্বু। আরমান রহমান খুশি মনে অনুর রুম থেকে চলে গেলেন। অনু তখন জানতো না অনুর জন্য ঠিক কি অপেক্ষা করছে। পরের দিন দুপুরে অনুর মা আমেনা বেগম এবং অনু রেডি হলো। আরমান রহমানও রেডি হয়ে অনুকে এবং আমেনা বেগমকে আসার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। অনু একটা লাল রঙের গাউন ড্রেস পরছে। অনু এবং আমেনা বেগম রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো। আরমান রহমান তাদের নিয়ে বেরিয়ে পড়েন। অবশেষে অনু ট্যাক্সি থেকে রাফির বাসার সামনে নামলো। বাসার সামনে অনু নেমে বিশাল বড় বাড়িটা দেখে হা করে তাকিয়ে রইল। এত বড় বাড়ি অনু নিজের চোখে জীবনও দেখেনি। অনু অবাক হয়ে আরমান রহমানকে জিজ্ঞাসা করলো, আব্বু এটা আনোয়ার হোসেন আঙ্কেলের বাড়ি? আরমান রহমান অনুকে বলল, হ্যাঁ মা, এটা আনোয়ারের বাড়ি। আমি বাড়ির ভিতরে গেলাম, তুই তোর আম্মুকে সাথে নিয়ে ভিতরে আয়। অনু আরমান রহমানকে বলল, ঠিক আছে আব্বু, তুমি যাও, আমরা আসছি। আরমান রহমান বাড়ির ভিতরে চলে গেলেন। অনু অবাক হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে বাড়িটা দেখতে লাগলো। আমেনা বেগম অনুকে বলল, কিরে অনু, হা করে তাকিয়ে থাকবি নাকি বাড়ির ভিতর ঢুকবি? অনু আমেনা বেগমকে হাসি মুখে বলল, উফ মা, বাড়িটা কি সুন্দর দেখছো, আমি তো চোখ সরাতেই পারছি না। আমেনা বেগম অনুকে শান্ত স্বরে বলল, দেখা হলে এবার ভিতরে তো চল। আমেনা বেগম সামনে এগিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। বাড়ির সামনে অনেক বড় সিঁড়ি। অনু সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠতে লাগলো, কিন্তু পায়ে হাই হিল পরাতে অনুর ভীষণ অসুবিধা হচ্ছে। অনু মনে মনে বিরক্ত হয়ে বলল, দূর, কেন যে হাই হিল পরতে গেলাম, ভালো করে হাঁটতেই পারছি না, তারপর আবার এত লম্বা গাউন পরেছি, জীবনটা তেনা হয়ে গেল আমার। অনু সিঁড়ি বেয়ে উঠে মেন দরজা দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। বাড়ির ভিতরে ঢুকে অনু আরো অবাক হলো, কারণ বাড়িটা রাজপ্রাসাদের মতো। বিশাল বড় বাড়ি, চারদিকে এত সুন্দর করে সাজানো, লাইটের এত আলো, অনুর চোখ জ্বলে যাচ্ছিল। চারিদিকে প্রচুর লোকজন। অবশ্য জন্মদিনের অনুষ্ঠানে আয়োজনে এত লোকজন থাকাও স্বাভাবিক। অনু বেখেয়ালিভাবে হেঁটে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেল। যে মেয়েটির সাথে ধাক্কা অনু খেলো তার নাম মিম। অনু মাটিতে পড়ে দেখে মিম হাসতে হাসতে বলল, আহারে, বেচারি মেয়েটি ঠিক মতো হাঁটতেও পারে না। মিমের কথা শুনে সবাই অনুর দিকে তাকালো। অনু মাটিতে এভাবে বসে থাকতে দেখে সেখানে উপস্থিত সবাই হাসতে লাগলো। অনুর খুব কান্না পাচ্ছিল, কিন্তু কাঁদতে পারছিল না। পায়ে অনু ভীষণ ব্যথা পেয়েছে। রাফি সোফায় বসে ফোন টিপছিল। নিজের জন্মদিনের প্রতি রাফির কোনো আগ্রহ নেই। নেহেতো রাফির বাবা মা রাফির জন্মদিন পালন করতো, রাফিকে এত জোর করলো, তাই রাফি বাধ্য হয়ে মেনে নিল। মেন দরজার কাছে এত ভিড় আর মানুষের হাসাহাসি দেখে রাফি বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর সেখানে গিয়ে অনুকে মাটিতে বসে থাকতে দেখে রাফি কিছুক্ষণ অনুর দিকে তাকিয়ে রইল। অনু মন খারাপ করে মাথা নিচু করে মাটিতে বসে আছে। সবাই এখনো হাসছে, তাই রাফি রাগী স্বরে সবাইকে বলল, সবাই এভাবে হাসছেন কেন? এখানে এত হাসাহাসির কি আছে? এত সুন্দর পুরুষালী কণ্ঠ অনু কোনোদিনও শুনিনি। তাই না চাইতেও অনু মাথা তুলে রাফির দিকে তাকালো। রাফিকে দেখে অনু হা করে তাকিয়ে রইল, চোখ যেন রাফির দিক থেকে সরাতেই পারছে না। অনু রাফির দিকে তাকিয়ে মনে মনে বলল, একটা ছেলে এত সুন্দর কি করে হতে পারে? কি সুন্দর দেখতে, কি সুন্দর কণ্ঠস্বর। ছেলেদের এত সুন্দর হতে নেই, কিন্তু এই ছেলেটি খুব সুন্দর। অনুর ভাবার মাঝেই মিম রাফিকে বলল, দেখো রাফি, এই মেয়েটা আমার সামান্য ধাক্কায় সামলাতে নিচে পড়ে গেছে, সত্যিই খুব খারাপ লাগছে। মিমের মুখে রাফির নাম শুনে অনু অবাক হলো। মনে মনে অনু বলল, তার মানে এই ছেলেটাই আনোয়ার হোসেনের ছেলে রাফি। ওয়াও, কি সুন্দর দেখতে, কিন্তু ছেলেটা কেমন যেন রাগী। অবশ্য বিদেশে পড়ালেখা করছে, তার সব কিছু একটু বিদেশি ধরনেরই হবে। রাফি মিমকে রাগী স্বরে বলল, তোর কি কোনো কমন সেন্স নেই মিম? একটা বাচ্চা মেয়ে নিচে পড়ে আছে, কোথায় তুই মেয়েটিকে উঠাতে হেল্প করবি, তা না করে তোর বাকি বন্ধুদের সাথে মেয়েটি মাটিতে পড়ে নিয়ে মজা নিচ্ছিস।
মিম রাফিকে অবাক হয়ে বলল, তুই এত রেগে যাচ্ছিস কেন রাফি? মেয়েটিকে তো আমি ইচ্ছা করে ফেলিনি, ভুলবশত ধাক্কা লেগেছে। মিমের পাশ থেকে রিদি রাফিকে বলল, মিমকে আর বকিস না রাফি, আমার মনে হয় এই মেয়েটা ইচ্ছা করে নিচে পড়ে গেছে। রাফি রিদিকে রেগে গিয়ে বলল, ইচ্ছা করে কেউ কখনো পড়ে না, যেখানে তোর বান্ধবী মিম নিজেই বলছে সে ধাক্কা দিয়েছে। আচ্ছা রিদি, তুই তো মেয়েটিকে হাত বাড়িয়ে উঠাতে পারতি, তাহলে তুই কেন উঠালি না? রাফির কথা শুনে রিদি মাথা নিচু করে চুপ করে রইল। অনুর দিকে রাফি তাকালেই দেখতে পেল অনু রাফির দিকে হা করে তাকিয়ে আছে। রাফি মনে মনে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে মেয়েটা কি দেখছে? ও হ্যাঁ, তাকাতেই পারে, এমনিতেই তো মেয়েদের জ্বালাতনে আমি অসহ্য হয়ে গেছি। রাফি অনুর সামনে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে বলল, এই মেয়ে আমার হাত ধরো, এভাবে আর কতক্ষণ মাটিতে বসে থাকবে? অনু রাফিকে মন খারাপ করে বলল, আমার পায়ে ব্যথা পেয়েছি, উঠতে পারবো না। রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, আমার হাতটা ধরে ওঠার চেষ্টা করো। অনু কোনোদিন কোনো ছেলের হাত ধরেনি, এখন আবার রাফির হাত বাড়িয়ে রেখেছে, না ধরলে তো খারাপ ভাববে। তাই অনু কাপা হাতে রাফির হাত ধরল। রাফি অনুর হাত শক্ত করে চেপে ধরে অনুকে টেনে তুলে ফেললো। এত জোরে টান দেওয়াতে অনু পা পিছলে রাফির বুকের উপর পড়ল। অনু ভয়ে ভয়ে রাফির দিকে তাকালেই দেখতে পেল বেশ গম্ভীর দৃষ্টিতে রাফি অনুর দিকে তাকিয়ে আছে। রাফির কাছ থেকে অনু তাড়াতাড়ি দূরে সরে গেল। অনুর বুকের বুকটা অনেক বেড়ে গেছে। অনু ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রাফির বন্ধু শুভ এসব দেখে রাফিকে হেসে বলল, কিরে বন্ধু, এ তো মনে হচ্ছে সরাসরি বাংলা সিনেমা দেখছি, হেব্বি মজা লাগছে রে। রাফি শুভকে বিরক্ত স্বরে বলল, এসব ফান করা ভালো লাগে না শুভ, এই টপিক অফ কর, সব বিষয় মজা করা ভালো না। রাফির কথায় শুভ চুপ করে গেল। মিম রিধি সেখান থেকে মন খারাপ করে ড্রয়িং রুমে চলে গেল। মিম যেতে যেতে মনে মনে বলল, কোথাকার একটা ফালতু মেয়ের জন্য রাফি আমাকে বকা দিল। এই মেয়েকে যদি আমি হাতার নাগালে পাই তাহলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। শুভ তাদের সাথে চলে গেল। আশেপাশে রাফির আরও বন্ধু আর কিছু মেহমান ছিল, তারাও সেখান থেকে চলে গেল। এখন শুধু মেন দরজার সামনে অনু এবং রাফি দাঁড়িয়ে আছে। রাফি অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু রাফির দিকে তাকালেই তা বুঝতে পেয়ে ঘাবড়ে গিয়ে অনু মনে মনে বলল, উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? এখন আমার কি কিছু বলা উচিত? কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। থাক, কিছু বলা লাগবে না, আমি এখান থেকে যাই। আম্মু আব্বু কোথায় আছে খুঁজে গিয়ে, এখানে থেকে আমার কোনো কাজ নেই। অনু রাফির সামনে থেকে চলে যেতে নিলে রাফি রাগী স্বরে অনুকে বলল, এই মেয়ে দাঁড়াও। রাফি অনুকে এত রাগী স্বরে দাঁড়াও বলায় অনু ভয় পেয়ে গেল। অনুর বুকের ভিতরটা কাঁপতে লাগলো। অনু পেছন ফিরে রাফিকে ভয় পাওয়ার স্বরে বলল, কিছু বলবেন ভাইয়া? অনুর ভাইয়া ডাকটা হয়তো রাফির পছন্দ হলো না, তাই রাফি কপাল কুঁচকে অনুকে বলল, হোয়াট? কি বললে তুমি? আমাকে ভাইয়া বললে কেন? এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই হই? আমি না তোমার ভাই আর না তোমার কাজিন, সো আমাকে একদম ভাইয়া বলে ডাকবে না। অনু আমতা আমতা করে রাফিকে বলল, তাহলে আপনাকে কি বলে ডাকবো? রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, আমার একটা নাম আছে ওকে, আমার নাম রাফি, তাই তুমি আমাকে রাফি বলে ডাকবে। অনু হতাশ গলায় রাফিকে বলল, আপনি বয়সে আমার অনেক বড় হবেন, আমি আপনাকে রাফি বলে ডাকতে পারবো না। রাফি অনুর কথা শুনে শান্ত স্বরে বলল, ওকে ফাইন, আমাকে তুমি কি বলে ডাকবে তুমি তাহলে ভেবে বলো। অনু রাফির কথায় অনেকক্ষণ ভাবলো আসলে রাফিকে কি বলে ডাকা যায়। অনেকক্ষণ ভেবে অনু হাসি মুখে রাফিকে বলল, যেহেতু আপনার ভাইয়া ডাকটা পছন্দ নয় আর আমিও আপনাকে শুধু নাম ধরে ডাকতে পারবো না, তাই আপনাকে আমি দুইটা ডাক নাম মিলিয়ে রাফি ভাইয়া বলে ডাকবো, আপনি আর না করবেন না। অনুর কথা শুনে রাফি হাসতে লাগলো। অনু রাফির হাসি দেখে মনে মনে বলল, ওয়াও, রাফি ভাইয়া কি সুন্দর হাসে, হাসিটাও এত সুন্দর কেন? রাফি হেসে অনুকে বলল, ঠিক আছে, তুমি আমাকে রাফি ভাইয়া বলতে পারো। অনু মুচকি হেসে রাফিকে বলল, রাফি ভাইয়া। অনু আর রাফির কথার মাঝে আরমান রহমান এসে অনুকে বিচলিত হয়ে বলল, কিরে অনু, মা তুই এখানে ভিড়ের মাঝে এখানে দাঁড়িয়েছিলি? আর তোর মা তোকে কত খুঁজছে জানিস? আমিও তোকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। অনু আরমান রহমানকে ঘাবড়ে গিয়ে বলল, আব্বু আমি বাসার ভিতরে যাচ্ছিলাম, হঠাৎ পড়ে গিয়েছিলাম, রাফি ভাইয়া তো আমাকে টেনে তুলতে সাহায্য করছে। আরমান রহমান অনুর কথা শুনে একটু অবাক হলো। তারপর আরমান রহমান বলল, রাফি বাবা, তোমাকে অনু ভীষণ জ্বালিয়েছে তাই না? আমার মেয়েটা বুঝতে পারিনি, অনু কোনো ভুল করে থাকলে কিছু মনে করো না। রাফি আরমান রহমানকে শান্ত স্বরে বলল, না আঙ্কেল, আমি কিছু মনে করিনি, আর অনু আমাকে একটুও জ্বালায়নি। এরই মাঝে আনোয়ার হোসেন এসে রাফিকে বলল, রাফি তুমি এখানে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, কেক কাটতে হবে না? কেক কাটতে হবে তো।
রাফি আনোয়ার হোসেনকে বলল, হ্যাঁ বাবা আমি আসছি। আনোয়ার হোসেন এতক্ষণ আরমান রহমানকে পাশ ফিরিয়ে খেয়াল করেনি। আরমান রহমানকে দেখে খুশি হয়ে আনোয়ার হোসেন বলল, বন্ধু তুমি এখানে, তোমাকে তো আমি খুঁজছিলাম, চলো ভিতরে চলো। আরমান রহমান হেসে আনোয়ার হোসেনকে বলল, হ্যাঁ বন্ধু চলো। আনোয়ার হোসেন আরমান রহমানকে হঠাৎ মন খারাপ করে হতাশ গলায় বলল, তোমাকে বলছিলাম ভাবি আর তোমার মেয়ে অনুকে নিয়ে আসতে, তুমি নিয়ে আসলে না। আরমান রহমান হাসতে হাসতে বলল, কি বলছো তুমি বন্ধু, তুমি আমাকে বলছো আর আমি শুনবো না? তোমার ভাবি আর আমার মেয়ে অনুকে আমি সাথে নিয়ে এসেছি। তোমার ভাবি ড্রয়িং রুমে ভিড়ের মাঝে বসে অনুকে না পেয়ে চিন্তা করছিল, আমি অনুকে খুঁজতে খুঁজতে এখানে আসি। তারপর আরমান রহমান অনুর দিকে তাকিয়ে আনোয়ার হোসেনকে বলল, এই যে আমার মেয়ে অনু। আনোয়ার হোসেন অনুকে দেখে আরমান রহমানকে হাসি মুখে বলল, বন্ধু তোমার মেয়ে অনু তো খুব মিষ্টি দেখতে হয়েছে। তারপর আরমান রহমান অনুকে বলল, কেমন আছো অনু মামুনি? অনু মুচকি হেসে আনোয়ার হোসেনকে বলল, জি আঙ্কেল আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আরমান রহমান অনুকে বলল, আমি ভালো আছি মামুনি। রাফি এবার দেওয়াল ঠেসে গিয়ে গম্ভীর স্বরে বলল, আপনারা সবাই কি এখানে দাঁড়িয়ে গল্প করবেন নাকি? ভিতরে যাবেন না? আমার কেক কাটার সময়টাও চলে যাবে হয়তো। অনু রাফির দিকে তাকালো। রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করলো। তারপর সিগারেটের আগুন ধরিয়ে খেতে লাগলো। অনু সিগারেটের ধোঁয়ায় কাশতে লাগলো। আনোয়ার হোসেন রাফির এই কাজ দেখে বিরক্ত হলো। আরমান রহমান রাফিকে জিজ্ঞাসা করলো, রাফি বাবা তুমি সিগারেট খাও? রাফি সিগারেট খেতে খেতেই বলল, হ্যাঁ আঙ্কেল সিগারেট জিনিসটা ভালো না, তবুও খেতে ভালোই লাগে। আরমান রহমান একটু অবাক হলো। সুইজারল্যান্ড যাওয়ার আগে যখন আরমান রহমান রাফিকে দেখছিল তখন রাফি খুব শান্ত এবং ভদ্র ছিল। এখন রাফি কেমন যেন হয়ে গেছে। আনোয়ার হোসেন আরমান রহমানকে বলল, বন্ধু তুমি অনু মামুনিকে নিয়ে ড্রয়িং রুমে যাও, অনুর হয়তো অসুবিধা হচ্ছে। আরমান রহমান আনোয়ার হোসেনকে বলল, ঠিক আছে বন্ধু। অনু আরমান রহমানকে কাশতে কাশতে বলল, আব্বু এখানে অনেক ধোয়া, আমি ভিতরে গেলাম। অনু ড্রয়িং রুমে চলে গেল। আরমান রহমানও মেয়ের পেছন পেছন গেলেন। আরমান রহমান অবাক হয়ে মনে মনে বলল, রাফি এতটা বদলে গেল। রাফি সিগারেট খেতে খেতে আনোয়ার হোসেনকে বলল, কি হলো বাবা তুমি যাও, আমি আসছি, তোমাকে তো বললাম। আনোয়ার হোসেন বিরক্ত স্বরে রাফিকে বলল, আমার বন্ধু ও তার মেয়ের সামনে এভাবে অভদ্রের মতো সিগারেট না খেলে কি তোমার হতো না? রাফি আনোয়ার হোসেনকে শান্ত স্বরে বলল, আমি অভদ্রের মতো সিগারেট খেলেও কি আর না খেলেও কি কিছু যায় আসে না বাবা। আনোয়ার হোসেন মন খারাপ করে রাফিকে বলল, তোমাকে পড়াশোনার জন্য বিদেশ পাঠানো আমার ভুল ছিল। তুমি এমন উচ্ছৃঙ্খল হবে জানলে আমি কখনোই তোমাকে সুইজারল্যান্ড যেতে দিতাম না। রাফি হেসে আনোয়ার হোসেনকে বলল, এখন আফসোস করে লাভ নেই বাবা, আমার সব বন্ধুরা সিগারেট খায় আর আমি খেলেই দোষ। বিদেশ যাওয়ার আগেই আমি এমন ছিলাম, তুমি হয়তো কখনো খেয়াল করনি। আনোয়ার হোসেন রাফিকে গম্ভীর স্বরে বলল, তোমার সাথে কথা বাড়ানো বৃথা, সবাই তোমার কেক কাটার জন্য অপেক্ষা করছে, ড্রয়িং রুমে আসো। আনোয়ার হোসেন সেখান থেকে চলে গেল। রাফি সিগারেট খাওয়া শেষ করে সিগারেটের অংশটা মাটিতে ছুঁড়ে ফেললো। রাফির চোখের সামনে অনুর মুখটা বারবার ভাসতে লাগলো। রাফি চোখ বন্ধ করে অনুর ভয় পাওয়ার মুখটা দেখতে পেল। রাফি হাত মুঠো করে বিরক্ত হয়ে মনে মনে বলল, এই অনুর চেহারা বারবার আমার চোখের সামনে ভাসছে কেন? আমি চাইছি না অনুর কথা ভাবতে, তবুও কেন আমার মস্তিষ্কে অনু আসছে, হোয়াই? রাফি ড্রয়িং রুমে যাওয়ার সময় মাটিতে কিছু একটা পড়ে থাকতে দেখলো। হাঁটু গেড়ে বসে রাফি দেখলো একটা ওড়নার পাথরের ক্লিপ। রাফি পাথরের ক্লিপটা হাতে নিয়ে ভাবতে লাগলো, এটা কার হতে পারে? অনুর না তো? নিজের অজান্তে রাফি পকেটে পাথরের ক্লিপটা নিল। অনু রাফিদের ড্রয়িং রুমের সোফায় বসে আছে। রাফিকে প্রথম দেখে অনুর বেশ ভালো লাগছিল, কিন্তু রাফির সিগারেট খাওয়ার ব্যাপারটা অনু সহ্য হলো না। এত সুন্দর ছেলেটা এমন বখাটে স্বভাবের হবে তা অনু ভাবতে পারেনি। দীর্ঘশ্বাস ফেললো অনু, রাফির কথাই ভাবছিল। হঠাৎ করে অনু লক্ষ্য করলো অনুর গায়ের ওড়নাটা কিছুতেই অনুর শরীরে থাকছে না, শুধু ওড়না পড়ে যাচ্ছে। সেই ওড়না অনু বারবার ঠিক করছে। অনু বিরক্ত হয়ে মনে মনে বলল, আমার ওড়নাটা এভাবে বারবার পড়ে যাচ্ছে কেন? ওড়নার ক্লিপটা কি পড়ে গেল? অনু ওড়নার মধ্যে ক্লিপটা অনেক খুঁজেও পেল না। অনু চিন্তিত হয়ে মন খারাপ করে আপন মনে বলল, ওড়নার ক্লিপটা আমি হারিয়ে ফেললাম, এখন আমার কি হবে? আমি এত সময় ধরে অনুষ্ঠানের আমার ওড়না সামলাবো কি করে? এই ওড়না তো অনেক ঝামেলা, কারণ জর্জেটের ওড়না গায়ে থাকতেই চায় না। অনু সোফা থেকে উঠে চিন্তিত হয়ে হাঁটতে লাগলো। এমন সময় অনুর সামনে রাফি এসে দাঁড়ালো। রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফিকে দেখে অনু কিছুটা ঘাবড়ে গেল। রাফির সামনেই অনুর ওড়নাটা বারবার পড়ে যাচ্ছে, তাই
তাই অনু নিজের ওড়না ঠিক করতে করতে রাফির সামনে থেকে চলে যেতে নিল। রাফি অনুর হাত চেপে ধরে। রাফি অনুর হাত চেপে ধরায় অনুর আত্মা ভয়ে কেঁপে উঠল। অনু চোখ বড় বড় করে শুকনো ঢোক গিলে শান্ত স্বরে রাফিকে বলল, রাফি ভাই আপনি আমার হাত ধরছেন কেন? আশেপাশে অনেক মানুষ, আমার হাতটা ছাড়ুন প্লিজ। রাফি অনুর দিকে দৃষ্টি রেখে অনুকে দৃশ্য কণ্ঠে বলল, তোমার হাত আমি ছেড়ে দিব অনু, কিন্তু তোমাকে আমার সাথে একটু যেতে হবে। অনু ভয় পেয়ে রাফিকে কাপা স্বরে বলল, আপনার সাথে আমি কোথায় যাব? আমি আপনার সাথে কোথাও যাব না, আমার হাত ছাড়ুন। রাফি অনুর ভয় পাওয়ার মুখের দিকে তাকিয়ে নিঃসন্দেহে হাসলো। আশেপাশে প্রচুর মানুষ, তারপরও আবার রাফির জন্মদিন উপলক্ষে গান বাজনা হচ্ছে, তাই কেউ অনু আর রাফির সেসবে খেয়াল করেনি। রাফি অনুর দিকে এগিয়ে এসে অনুর কানের কাছে মুখ এনে শান্ত স্বরে বলল, তোমাকে আমি একটা জিনিস দিব, সেই জিনিসটা এখন তোমার খুবই দরকার, আমি সেটা জানি, তাই কথা না বাড়িয়ে আমার সাথে চলো। যদি আমার সাথে তুমি না যাও তাহলে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। তুমি কি ভয়ঙ্কর শাস্তি পেতে চাও? রাফির কথা শুনে অনু হতভম্ব হয়ে গেল। অনু রাফির দিকে অবাক দৃষ্টিতে তাকালো। রাফি অনুর নীরবতা বুঝতে পারলো যে অনু রাফির সাথে যেতে রাজি। রাফি অনুর হাত ছাড়ল না, অনুর হাত ধরেই টেনে রাফি জনমানবিহীন জায়গায় একটা রুমের মধ্যে নিয়ে গেল। অনু রাফিকে ভীষণ ভয় পাচ্ছে, ভয়ে অনুর হাত কাঁপছে। অনু রাফিকে কাপা স্বরে জিজ্ঞাসা করলো, কি এমন জিনিস যেটা আপনার কাছে আছে অথচ আমার প্রয়োজন, বলুন। রাফি অনুর একদম কাছে এগিয়ে আসলো। অনু ভয় পেয়ে পিছিয়ে গিয়ে রাফিকে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না রাফি ভাইয়া। রাফি এবার বিরক্ত হয়ে রাগী স্বরে অনুকে বলল, আমাকে আমার কাজ করতে দাও অনু। অনু ভয়ে চোখে জল আসলো। অনু রাফির দিকে কান্নারত দৃষ্টি রেখে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? রাফি অনুর ওড়নায় হাত বাড়ালো। অনু আর্তনাদ করে উঠে রাফিকে বলল, আপনি আমার ওড়না ধরছেন কেন রাফি ভাইয়া? আমার ওড়না ধরবেন না। অনু রাফির কাছ থেকে পালাতে চাইলো। রাফি অনুর হাত চেপে ধরে একটানে নিজের কাছে নিয়ে আসলো। রাফির এমন কাজে অনু হতভম্ব হয়ে গেল। রাফি অনুর কোমর চেপে ধরে রাগী স্বরে বলল, এখানে আমি তোমাকে আদর করার জন্য নিয়ে আসিনি, বুঝতে পেরেছ? রাফির স্পর্শে অনুর বুকের ভিতরটা ধক করে উঠল। এমন পরিস্থিতির শিকার অনু কোনোদিনও হয়নি। এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে কোনোদিনও জন্মদিনের অনুষ্ঠানে অনু আসতো না। অনুর মনে ভীষণ ভয় কাজ করছে। চোখ বন্ধ করে অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল, আমাকে ছাড়ুন রাফি ভাই, কী সব বলছেন আপনি? এরই মাঝে রাফি অনুর ওড়নাটা ঠিক করে দিল। অনুর চোখ খুলে রাফির দিকে তাকালো। রাফি অনুর ওড়নায় ক্লিপটা লাগিয়ে দিয়ে হাসি মুখে অনুকে বলল, বোকা মেয়ে, তোমার ওড়নার ক্লিপটা তুমি মাটিতে ফেলে রেখে চলে এসেছিলে, হয়তো মিমের সাথে ধাক্কা লেগে তোমার ক্লিপটা পড়ে যায়, আমি দেখতে পেয়ে তুলে নিয়েছিলাম। অবশ্য আমি ভেবেছিলাম এটা তোমারই ওড়নার ক্লিপ, অথচ তুমি আমাকে ভুল বুঝলে অনু, আমার কথাটা শোনার চেষ্টা করলে না। রাফি কথাগুলো বলে সাথে সাথে অনুকে ছেড়ে দিল। অনু মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনুর বুকের ভিতরটা ধুকপুক বেড়ে গেছে। এই নিস্তব্ধ রুমে শুধু রাফি এবং অনু আছে, ভাবলেই অনু শরীর শিউরে উঠছে। অনু রাফিকে গম্ভীর স্বরে বলল, আর 10 মিনিট পর আমাকে কেক কাটতে হবে, আমার জন্মদিন, তাই এইটুকু নিয়ম তো আমাকে পালন করতেই হবে। তোমার সাথে হয়তো আমি এখন আর কথা বলতে পারবো না, আমাকে যেতে হবে, তুমি ড্রয়িং রুমে যাও। রাফি চলে যেতে নিয়েও থেমে গেল। অনু এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। আবারও ফিরে এসে রাফি অনুর সামনে দাঁড়ালো। অনু রাফির দিকে তাকিয়ে ভয় পেয়ে ঘন নিঃশ্বাস ফেলছে। আবার কেন রাফি আসলো? রাফি অনুকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে ভয় পাচ্ছ অনু? অনু মুখে কিছু না বললেও মাথা এদিক ওদিক নাড়ালো, যার অর্থ অনু ভয় পাচ্ছে না। কিন্তু রাফি স্পষ্ট বুঝতে পারছে অনু ভয় পাচ্ছে। রাফি নিজের ডান হাত বাড়িয়ে অনুর গালে রাখলো। অনু রাফির স্পর্শে কেঁপে উঠল। রাফির দিকে অনু সরল দৃষ্টিতে তাকালো। রাফি অনুর একদম কাছে এসে শান্ত স্বরে বলল, এই মেয়ে, তুমি আমাকে এত ভয় পাচ্ছ কেন? তুমি মুখে না বলো, আমি তো বুঝতে পারছি তুমি আমাকে ভয় পাচ্ছ। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে এত ভয় পাচ্ছ? আমি তোমাকে খেয়ে ফেলবো না। অনু নিজের গাল থেকে রাফির হাত সরাতে চাইলো, কিন্তু রাফি নিজের হাত অনুর গাল থেকে সরালো না। রাফি আরেক হাত বাড়িয়ে নিজের 2 হাত অনুর গালে ছুঁয়ে দিল। অনু এবার বিরক্ত হয়ে রাফিকে বলল, কি করছেন রাফি ভাইয়া? আপনার হাত আমার গালে কেন রাখছেন? আমার এসব ভালো লাগছে না। আপনার জন্মদিনের কেক কাটার সময় হয়ে গেছে, আপনাকে নিশ্চয়ই সবাই খুঁজছে, প্লিজ রাফি ভাইয়া আপনি সেখানে চলে যান। অনুর কথায় যেন রাফি বাস্তবে ফিরে এলো। এতক্ষণে রাফির কাছে সব কিছু গোরের মতো লাগছিল, নিজের কাছে নিজেকেই কেমন পাগল মনে হচ্ছিল। রাফি অনুর গাল ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল।
অনুর সাথে এই একদিনের পরিচয় রাফি পাগলের মতো হয়ে যাচ্ছে। এটা রাফি কিছুতেই মেনে নিতে পারছে না। রাফি মনে মনে অবাক হয়ে বলল, আমার তো কোনো মেয়ের জন্য এমন অনুভূতি জাগেনি, তাহলে অনুর জন্য কেন আমার মনে এমন অনুভূতি জেগেছে? তোমাকে ঘিরে আমার অনুভূতি কেন জাগছে অনু? আমার মনের মাঝে তোমাকে নিয়ে এমন কেন হচ্ছে? রাফি হঠাৎ করে অনুর দিকে মুখ ঘুরিয়ে রাগী দৃষ্টিতে তাকালো। অনু রাফির এমন দৃষ্টি দেখে ভয় পেয়ে কাপা স্বরে বলল, আমি কিছু করিনি, আমাকে যেতে দিন। রাফি অনুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অনু বুঝতে পারলো না রাফি এভাবে মুখের দিকে তাকিয়ে কি দেখছে। আর কেন কথা না আর কোনো কথা না বলে সেই রুম থেকে রাফি বেরিয়ে গেল। অনু বড় নিঃশ্বাস ফেলে বলল, এখন যেন আমার বুকের মাঝে প্রাণ ফিরে পেলাম, কিন্তু এই রাফি ভাইয়াটা আমার সাথে এমন অদ্ভুত আচরণ করছিল কেন? পাগল হয়ে গেল নাকি? অনু বুঝতে পারলো না। তাই অনু রাফির পেছন পেছন চলে গেল। অনু ড্রয়িং রুমে গিয়ে আমেনা বেগমের কাছে গেল। আমেনা বেগম অনুকে দেখে রেগে বলল, কোথায় গিয়েছিলি তুই? অনু ভয় পেয়ে আমেনা বেগমকে বলল, আসলে আম্মু, আমি এই বাড়িটা ঘুরে দেখছিলাম। আমেনা বেগম রাগী স্বরে অনুকে বলল, আর যেন তোকে একা কোথাও যেতে না দেখি। অনু মাথা নিচু করে আমেনা বেগমকে বলল, ঠিক আছে আম্মু। আরমান রহমান আমেনা বেগমকে বলল, আরে আমার মেয়েটাকে বকছো কেন? এত সুন্দর বাড়িটা ঘুরতে চাইছে, ঘুরতে দাও। আমেনা বেগম বিরক্ত স্বরে আরমান রহমানকে বলল, তুমিও তো অনুকে কোথাও ঘুরতে নিয়ে যেতে দিতে না, আর সেই তুমি এখন বলছো অনুকে ঘুরে বেড়ানোর কথা? আমি বিশ্বাস করতে পারছি না। আরমান রহমান আমেনা বেগমকে বলল, হ্যাঁ আমি বললাম, তুমি আর এই নিয়ে কোনো কথা বলো না। আমেনা বেগম আর কিছু বলল না। অনু মনে মনে খুশি হলো, এই ভেবে যে অন্তত আব্বু তো তাকে বকেনি। রাফি ড্রয়িং রুমে অনেক পরে আসলো। অনুর সাথে কথা বলার পর রাফি ড্রয়িং রুমে না গিয়ে নিজের রুমে চলে গিয়েছিল। রুমে রাফি অনেকক্ষণ বসেছিল। কেন যে রাফির কিছু ভালো লাগছিল না। এতক্ষণ রাফিকে সবাই খুঁজছিল। রাফি এসেছে দেখে সবাই খুশিতে মেতে উঠলো। রাফির মা রেহানা পারভিন রাফিকে জিজ্ঞাসা করলো, কিরে রাফি, তুই কোথায় গিয়েছিলি? তোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না কেন? রাফি রেহানা পারভিনকে হেসে বললেন, মা, আসলে আমি শুভ আর নিলয়ের সাথে একটু বাহিরে গিয়ে গল্প করছিলাম। রেহানা পারভিন গম্ভীর স্বরে রাফিকে বলল, তাই বলে বন্ধুদের সাথে কথা বলার জন্য তোর এত দেরি করতে হবে? তোর আজকে জন্মদিন রাফি, এটা তুই ভুলে যাচ্ছিস কেন? রাফি রেহানা পারভিনকে গম্ভীর স্বরে বলল, আই এম সরি আম্মু, আর এমন হবে না। রেহানা পারভিন রাফিকে বলল, ঠিক আছে, সবাই তোর জন্য অপেক্ষা করে বসেছিল, এবার তাহলে জন্মদিনের কেকটা কেটে ফেল। রাফির বাবা আনোয়ার হোসেন রাফিকে বলল, রাফি, কেকটা কাটো, আর দেরি করো না, সবাই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। বাবা মায়ের কথায় রাফি জন্মদিনের কেকটা কাটলো। সবাই রাফিকে হ্যাপি বার্থডে উইশ করতে লাগলো এবং সবাই হাততালি দিতে লাগলো। চারিদিকে এত মানুষে আনাগোনায় অনুর বাবা আরমান রহমান এবং আমেনা বেগমও হাততালি দিতে লাগলো। রাফি আনোয়ার হোসেনকে এবং রেহানা পারভিনকে কেক খাইয়ে দিল। এরই মাঝে চারিপাশে রাফি অনুকে খুঁজতে লাগলো। অনু একটু দূরে দাঁড়িয়ে আছে। অনুর মনটাও ভীষণ খারাপ। রাফির মাথায় কিছু ঘুরতে লাগলো। আনমনেই রাফি হেসে এক পিস কেক হাতে নিয়ে অনুর দিকে এগিয়ে যেতে লাগলো। সবাই অবাক হয়ে রাফি কোথায় যাচ্ছে তা দেখতে লাগলো। রাফি অনুর দিকে আসছে দেখে অনু ঘাবড়ে গিয়ে মনে মনে বলল, রাফি ভাই আমার দিকে এভাবে কেক হাতে নিয়ে এগিয়ে আসছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমাকে কি কেক মেখে রাফি ভাই ভূত বানাবে? না, এটা হতে পারে না। প্লিজ রাফি ভাই, আপনি আমার সাথে এমন করবেন না। রাফি কেক হাতে এগিয়ে আসলো অনুর সামনে। অনু রাফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু মনে মনে অনু একটা কথাই ভাবছে, এই রাফি ভাই যেন কেক মুখে লাগিয়ে ভূত না বানায়, সবাই যে না হলে হাসাহাসি করবে। কিন্তু রাফি অনুকে অবাক করে দিয়ে কেকটা অনুর মুখের সামনে বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলল, এই অনু, হা করো, কেকটা খাও। অনু চারপাশে তাকালো। সবাই অনু এবং রাফির দিকে হা করে তাকিয়ে আছে। রাফি এবং অনুর মা বাবা খুব অবাক হলো, কিন্তু মুখে কিছু বলল না। তারা কেউ ভাবতেও পারে নি রাফি এমনটা করবে। অনু ভেবেছিল রাফি হয়তো মুখে কেক মাখিয়ে ভূত বানাবে, কিন্তু এটা তো আরও মহা ঝামেলা। অনু বেশি কথা বাড়ালো না, চুপচাপ হা করলো, কারণ এই অল্প সময়তেই অনু বুঝে গেছে রাফি ভীষণ রাগী। অনু কথা না শুনলে রাফি অশান্তি করতে পারে। রাফি অনুকে কেক খাইয়ে দিল। কেকটা চকলেট কেক ছিল, তাই অনু খেতে বেশ ভালোই লাগছিল। রাফির হাত থেকে কেক খাওয়ার সময় অনুর হৃৎপিণ্ড স্বাভাবিকের চেয়ে বেড়ে গিয়েছিল। মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছিল। অনু রাফিকে কেক খাইয়ে দেওয়াতে রিধি রেগে গেল। রিধি সামনে এগিয়ে এসে রেগে গিয়ে রাফিকে বলল, আমরা এতগুলো বন্ধু ছিলাম, তুই আমাদের কেক না খাইয়ে দিয়ে এই মেয়েটাকে কেন কেক খাওয়ালি?
রাফি রিদিকে গম্ভীর স্বরে বলল, আমার ইচ্ছা হয়েছে তাই আমি অনুকে কেক খাইয়ে দিয়েছি, এতে তোর যদি গা জ্বালা ধরে তাতে আমার কিছু করার নেই রিধি। রিধি রেগে গিয়ে রাফিকে বলল, রাফি তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? একটু আগে এই মেয়েটার জন্য তুই মিমের সাথে খারাপ ব্যবহার করছিলি, এখন আবার আমার সাথেও খারাপ ব্যবহার করছিস। রাফি রিধিকে শান্ত স্বরে বলল, আমার ব্যবহার তোদের কাছে ভালো লাগলেও আমার কিছু যায় আসে না, খারাপ লাগলেও আমার কিছু যায় আসে না, তোরা জাহান্নামে যা। অনু যেন নীরব দর্শক, এখানে অনুর কি বলার আছে তাও অনু বুঝতে পারছে না, তাই অনু চুপ করে দাঁড়িয়ে আছে। এখানে কিছু বলতে অনুর ভয় লাগছে। আনোয়ার হোসেন এগিয়ে এসে রাফিকে গম্ভীর স্বরে বলল, রাফি চুপ করো, কি শুরু করলে? রাফি আনোয়ার হোসেনকে বলল, আমার কি দোষ বলো তো বাবা, আমি অনুকে আমার ইচ্ছায় কেক খাইয়ে দিয়েছি, এতে রিদির সমস্যা কি? রিদি আনোয়ার হোসেনকে মন খারাপ করে বলল, আঙ্কেল আপনি দেখছেন রাফি এই মেয়েটার জন্য আমাকে অপমান করছে। আনোয়ার হোসেন রিদিকে বলল, রিদি দেখো মা, ওর একটা নাম আছে, ওর নাম অনু, তুমি অনুকে এই মেয়ে বলছো, এটা তো ঠিক নয়। রিদি রেগে গিয়ে আনোয়ার হোসেনকে বলল, আঙ্কেল আপনিও রাফির মতো এই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছেন, আপনারা সবাই আমাকে অপমান করছেন, এটা কিন্তু ঠিক নয়। মিম রিদির পাশে এসে দাঁড়িয়ে বলল, রিদি তুই মন খারাপ করিস না, তোর কষ্ট কেউ বুঝবে না, রাফি এখন আর আমাদের বন্ধু নেই রে রিধি। রিদি কান্নারত মুখ করে মিমকে বলল, হ্যাঁ মিম তুই ঠিক বলছিস। রাফির বন্ধু নিলয় গম্ভীর স্বরে মিম এবং রিধিকে বলল, তোরা কি এখানে নাটক শুরু করছিস? রাফি যদি অনুকে কেক খাইয়ে দেয় তাহলে তোদের এত কষ্ট কিসের? মাথায় বুদ্ধি কি তোদের গেছে? রিধি নিলয়কে গম্ভীর স্বরে বলল, তুই বুঝবি না নিলয়। রাফি এবার দাঁতে দাঁত চেপে রেগে বলল, চুপ করো সবাই, আমার এসব ভালো লাগছে না, আমি তোদের কেক না খাইয়ে দিয়ে অনুকে কেন কেক খাইয়ে দিয়েছি এটা তোরা জানতে চাস তাই না? মিম রাফিকে বলল, হ্যাঁ রাফি বল, কেন তুই অনুকে নিয়ে এত বাড়াবাড়ি করছিস? কেন অনুকে কেক খাইয়ে দিয়েছিস? কেন এই একদিনের মাঝেই অনুর জন্য তোর এত দরদ হলো? রাফি অনুর দিকে তাকালো, অনুর ভীষণ ভয় হচ্ছে, এখন ঠিক কি বলতে পারে রাফি ভাইয়া তা অনু ভাবছে। রাফি মুচকি হেসে বলল, কারণ তোদের থেকে অনু সবচেয়ে আলাদা, অনু একদমই আলাদা স্বভাবের মেয়ে, তাই আমি অনুকে কেক খাইয়ে দিয়েছি। রাফির মুখে এই কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। অনু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাফির কথার মানে কেউ বুঝতে পারল না। রাফি পরিস্থিতি স্বাভাবিক করে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি কারণটা বলছি, তাই এই নিয়ে আমি কারো মুখে আর কোনো কথা শুনতে চাই না। সবাই লাঞ্চ করে যে যার মতো বাসায় যেতে লাগলো। অনু তার মা বাবার সাথে বাসায় যাওয়ার জন্য রাফির বাসা থেকে বেরিয়ে গেল। রাফির সাথে অনুর আর কোনো কথা হলো না। অবাক করা বিষয় হলো, রাফির মা রেহানা পারভিন অনুর মা বাবার সাথে কথা বললেও অনুর সাথে তেমন কোনো কথা বলে না, এতে অনুর মন খারাপ হয়। বাসায় ফিরে এসে অনু মনে মনে ভাবতে লাগলো, রাফি ভাইয়াটা মানুষ হিসাবে বড়ই অদ্ভুত, ওনার ক্লিপটা তিনি আমার হাতেও দিতে পারতো, কিন্তু তিনি আমাকে একটা রুমে নিয়ে গিয়ে সবার আড়ালে ক্লিপটা দিল, আবার কারণে অকারণে আমাকে ছুঁয়েছিল। নিজের বন্ধুদের সাথে আমাকে নিয়ে রাফি ভাইয়া এত রাগারাগি করলো, আমাকে সবার থেকে আলাদা বলার কারণটাও আমি জানি না। জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এত অদ্ভুত পরিস্থিতি কেন যে আমার পড়তে হলো কে জানে। আই উইশ আর কখনো যেন এই রাফি ভাইয়ের সাথে আমার দেখা না হয়, কখনো না। রাতে রাফির গম্ভীর হয়ে বসে আছে, অনুর কথা বারবার না চাইতো রাফির মাথায় আসছে। রাফি নিজের দুই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো। রাতে রাফির ঘুম হলো না, কেন ঘুম হলো না তা রাফির জানা নেই। পরের দিন সকালে নাস্তার টেবিলে রাফি আনোয়ার হোসেনকে গম্ভীর স্বরে বলল, বাবা অনুর বাসার ঠিকানাটা আমাকে দাও। আনোয়ার হোসেন খাওয়া অফ করে রাফির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, অনুর বাসার ঠিকানা তুমি কেন চাচ্ছ? রাফি গম্ভীর স্বরে আনোয়ার হোসেনকে বলল, আমার দরকার আছে বাবা, প্লিজ অনুর বাসার ঠিকানাটা আমাকে দাও। রাফি অনেক রাগী আর বদমেজাজি, এখন যদি অনুর বাসার ঠিকানা আনোয়ার হোসেন না দেন তাহলে রাফি নিজের বাসার সব কিছু ভেঙে চুরে ফেলতে পারে। তাই আর কোনো কথা না বেরিয়ে আনোয়ার হোসেন রাফিকে অনুর বাসার ঠিকানা দিল। আনোয়ার হোসেন রাফিকে বলল, আমি তোমাকে অনুর বাসার ঠিকানা দিয়েছি, কিন্তু তুমি অনুর বাসায় আবার কোনো গন্ডগোল করো না। রাফি হেসে আনোয়ার হোসেনকে বলল, বাবা আমি কেন অনুর বাসায় গন্ডগোল করব? তুমি কোনো চিন্তা করো না, আমি এমনিতে অনুর বাসার ঠিকানা জেনে রাখলাম। অনু ভার্সিটিতে যাওয়ার জন্য বাসা থেকে বের হবে এমন সময় কলিং বেল বেজে উঠল। অনু দরজা খুলে প্রচুর অবাক হলো, এতটাই অবাক হলো যে আরেকটু হলে অনু মাথা ঘুরতে পড়ে যেত। অনু মাথা ঘুরে পড়ে যেতে নিলে রাফি অনুকে ধরে ফেললো আর বিচলিত স্বরে রাফি অনুকে জিজ্ঞাসা করলো, আর ইউ অলরাইট অনু, তোমার কি হলো? অনু নিজেকে রাফির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল,
আমি ঠিক আছি, কিন্তু আপনি আমার বাসায় কি করেন? কি করে এলেন রাফি ভাইয়া? আমার বাসার ঠিকানা আপনি জানলেন কি করে? এটা কি করে সম্ভব? রাফি আশেপাশে একবার তাকিয়ে নিল কেউ আছে কিনা। কেউ নেই দেখে রাফি টুপ করে অনুর গালে চুমু দিয়ে দিল। অনু গালে হাত দিয়ে রাফির দিকে অবাক চোখে তাকিয়ে রইল। রাফি এসে অনুকে বলল, সবই সম্ভব অনু, তোমাকে দু চোখ ভরে দেখতে মন চাইছিল, তাই আব্বুর কাছ থেকে ঠিকানা জেনে চলে এলাম। সারপ্রাইজ হয়েছো নিশ্চয়ই, তাই না? অনু মন খারাপ করে রাফিকে বলল, হ্যাঁ, আমি ভাবতে পারিনি আপনি আজকে আমার বাসায় আসবেন, কিন্তু আমার গালে চুমু দিলেন কেন? অনু যেন এখন কেঁদে দিবে এমন অবস্থা। রাফি অনুকে গম্ভীর হয়ে বলল, তোমাকে চুমু দিতে ইচ্ছা করছিল তাই চুমু দিয়েছি। গালে চুমু দেওয়াতে তোমার এই অবস্থা, অন্য জায়গায় চুমু দিলে তখন কি করবে তুমি অনু? অনু ভয় পেয়ে রাফির থেকে 2 কদম পিছিয়ে গিয়ে ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল, অন্য জায়গায় চুমু দিবেন মানে? গাইজ, সিজন 2 পার্ট 1 এখানে শেষ। আর আমি তোমাদের একটু সুন্দর করে বুঝাই যাই, সিজন 1-এর সাথে সিজন 2-র কোনো মিল নাই। এখন যা শুনতেছো, এখন আছি আমরা অতীতে। অনুর লগে অতীতে কি হয়েছিল, মানে রাফির আর অনুর অতীতে একটা ভয়ঙ্কর কাহিনী হয়েছিল, সেই অতীতের মধ্যে আমরা আছি। তো পার্ট 2 অনেক কষ্টদায়ক হইব, আমি আগেই বইলা দিতেছি। আর লাস্টের ভয়েসগুলো সুন্দর হয় নাই, কারণ আমি মাত্র ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওইটা ভয়েস দিলে তো ভয়েস সুন্দর হইব না, এটা তো তোমরা জানোই। একটুখানি বাকি আছিল, তাই জন্য ভয়েস দিছি। যাই হোক, আর এই ভিডিওটা আমি অনেক বড় দিছি, পার্ট 2ও বড় দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না গাইস, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর দেখা হইতেছে পার্ট 2-তে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।